প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কৃতজ্ঞতা জানাই বিশ্ব বাংলা সংবাদকে, যারা আমাকে আবার এই সুযোগটা দিয়েছে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হতে। তোমাদের কাছে তো বই নেই, তাই আগের বারে যেমন জনন পড়াবার সময় আমি একটা বড় বোর্ড ওয়ার্ক করে রেখেছিলাম, এবারও আমি সেই একই রকম একটা বোর্ড ওয়ার্ক করে রেখেছি তোমাদের জন্য। আজকে যে চ্যাপ্টারটা তোমাদের আমি পড়াবো সেটা হলো মানব কল্যাণে জীবাণু, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। দেখো, আমি কেন এই চ্যাপ্টারটাকে আগে তোমাদের পড়াতে চাইছি, এটা চ্যাপ্টার 11, কিন্তু তোমাদের কেন এটা পড়াতে চাইছি, কারণ এই চ্যাপ্টারে তোমরা দেখলেই বুঝবে কত তোমার মাইক্রোবসের নাম এখানে মুখস্থ করতে হবে। তো এটা একটু বেশি মুখস্থ চ্যাপ্টার, বোঝারও চ্যাপ্টার, আবার মুখস্থরও চ্যাপ্টার। অনেক সাইন্টিফিক নেম ঠিক করে লেখার অভ্যাস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। সেই কারণে এটা যাতে এখনই তোমরা হাতে পেয়ে যাও এবং এখন থেকে অভ্যাস করো, সেই কারণেই কিন্তু আমি তোমাদের জন্য এই ব্যবস্থাটা করেছি। দেখো, একটা জিনিস আমি তোমাদের বলি যে আমরা জানি জীবাণু বললেই আমরা কি ভাবি না, জীবাণু বললেই আমরা ভাবি যে এমন কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপের তলায় দেখা যায় এমন কোনো পদার্থ যেগুলো কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু ব্যাপারটা হলো সবসময় যে সব জীবাণু আমাদের ক্ষতি করে তা নয়। একটা হিন্দিতে খুব পপুলার একটা ডায়লগ আছে, মেরে দুশ্মন কে দুশ্মন মেরে ইয়ার হ্যায়। শুনেছো নিশ্চয়ই এটা ডায়লগটা। তো এই কথাটার দেখো প্রয়োগ কিন্তু আমরা এই জীবাণুর ব্যবহারে লাগাচ্ছি। আমাদের যারা ক্ষতি করে তাদের আমরা পেস্ট বলি। তো এই যে পেস্ট, এরা আমাদের নানান রকমের ধরো শস্য নষ্ট করে বা নানান রকম অসুখ বিসুখ ছড়িয়ে আমাদের ক্ষতি করছে। এদের আবার কোনো জীবাণু যদি এদের শরীরে ঢুকে ক্ষতি করে, মানে ওদেরও নির্দিষ্ট কোনো জীবাণু আছে যারা ওদের শরীরটাকে ক্ষতি করতে পারে, ওদের মেরে ফেলতে পারে ওই পেস্টগুলোকে, কিন্তু সেই জীবাণুগুলো আমাদের কোনো ক্ষতি হয়তো করে না। সেই সব জীবাণু যারা আমার শত্রুর শত্রু, তারা কিন্তু আমার উপকারী জীবাণু হিসেবে আমরা তাদের ব্যবহার করতে পারি। তো সেই হিসেবে আমরা জীবাণুদের অনেক মানব কল্যাণের কাজে লাগিয়েছি। অনেক রকম কাজ বলতে যেমন ওষুধ তৈরি করা, আমরা চর্মশিল্পে, মদ্যশিল্পে, ভ্যাকসিন, স্টেরয়েডস, এছাড়া নানান রকমের জিনিস পরিশোধনে, যেমন ধরো নর্দমার জল পরিশোধনে, গোবর গ্যাস, বায়োগ্যাস তৈরির ক্ষেত্রে, আর অবশ্যই করে আমাদের বলতে হবে যে জীব সার তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু জীবাণুদের কাজে লাগাচ্ছি। তো এই দেখো, আমি তোমাদের কিছু খাদ্য শিল্পে বা খাদ্য উৎপাদনে যে জীবাণুগুলো আমরা খুব কাজে লাগাই সেগুলো তোমরা দেখলে বুঝবে। যেমন ধরো পনিরটা একটা দুগ্ধজাত পদার্থ। তো সেটা তৈরি করতে আমরা স্ট্রেপ্টোককাস স্পিসিসের, মানে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়ার বিভিন্ন স্পিসিসকে ব্যবহার করে থাকি। এছাড়াও দেখো, মাখনে যে ব্যাকটেরিয়া আমরা ইউজ করি, যেমন ধরো স্ট্রেপ্টোককাস ল্যাকটিস। ইয়োগার্ট, এটাও একটা দুগ্ধজাত পদার্থ, তোমরা খুব খাও, এটা রিলিশ করে খাও। তো এইটা যে তৈরি করছে, সেখানে যে ব্যাকটেরিয়াটা কাজে লাগাচ্ছে সেটা হলো ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস। আবার দেখো, এখানে ঘোল তৈরি ইন্ডাস্ট্রিয়ালি, যেমন আমুলের ঘোল বিক্রি হয়, ইন্ডাস্ট্রিয়ালি যে এই পদার্থটা তৈরি হচ্ছে তার জন্য যে ব্যাকটেরিয়াটা কাজে লাগাচ্ছে সেটা হলো ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। আবার ধরো কেফিরও একটা দুগ্ধজাত প্রোডাক্ট, এটার জন্য স্ট্রেপ্টোককাস ল্যাকটিস ব্যবহার হচ্ছে। আবার ফিশ সস, এটা কিন্তু খুব একটা ইন্ডিয়াতে খাওয়া হয় না, এখন প্রচলিত হচ্ছে। এই জিনিসটার জন্য কিন্তু বিভিন্ন ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া ব্যবহার হয়। এছাড়াও দেখো, যেমন ধরো চর্মশিল্প তোমরা জানো চর্মশিল্পে কী হয় না, কাঁচা চামড়াটাকে এনে তাকে রোদে শুকোতে হয়, তার উপরে নানান রকম প্রক্রিয়াকরণ করার, মানে অনেক প্রক্রিয়াকরণ করার পর ট্যানিং, আনহেয়ারিং, এইসব প্রক্রিয়াকরণ করার পর, প্রসেসিং করার পরে না সেটা গিয়ে যেটা ফিনিশড লেদার সেটা তৈরি হবে। তারপর না সেটা ব্যবহার হবে তোমার জুতো, ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরি করতে। তো সেই কাজে আমাদের ব্যাকটেরিয়া সাহায্য করে। যেমন ধরো এখানে প্রোটিয়েজ,
এই উৎসেচকটা যেটা ট্যানিংয়ের কাজে লাগে, এই প্রোটিয়েজ উৎসেচকটা আমরা পাই ব্যাসিলাস সাবটিলিস ব্যবহার করে। আবার দেখো এখানে কেরাটিনেজ মানে যারা যে এনজাইমটা, যে উৎসেচকটা ব্যবহার করে চামড়া থেকে লোমগুলোকে বের করে দেওয়া হয়, আনহেয়ারিং বলা হয়, সেইটা করতে গিয়ে যে ব্যাকটেরিয়া আমরা ব্যবহার করি সেটা হলো স্ট্রেপ্টোমাইসিটিস স্পিসিসের ব্যাকটেরিয়া। এছাড়া ধরো লাইপেজও আমাদের ট্যানিংয়েই কাজে লাগে, সেটা সিউডোমোনাস স্পিসিসের ব্যাকটেরিয়া ব্যবহার করেও করা যেতে পারে। এরপরে দেখো আমরা যেটাকে বলি, তোমরা সবাই জানো যে মদ্যশিল্প মানে ওয়াইন ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্রিউয়ারি যেটাকে বলা হয়, ওয়াইন, হুইস্কি, রাম, বিয়ার এইসব তৈরি কিন্তু বিশেষ করে ইউরোপীয় আমেরিকান দেশগুলোতে, বিশেষ করে তোমার এই ভূমধ্যসাগরের চারপাশে প্রচুর ফলের গাছ হয়, সিট্রাস ফ্রুটের গাছ, ওইখানে প্রচুর এই যেহেতু ফলের চাষ হয় সেখানে ওয়াইন তৈরি করার বা রাম তৈরি করার কারখানাগুলো আছে। তো এখানে এটাও তোমরা পড়ে এসছো ছোটো ক্লাস থেকে যে ইস্ট ব্যবহার করা হচ্ছে পাউরুটি তৈরি করতে আর অ্যালকোহল পেতে, তার থেকে সেটাকে আরও ফার্মেন্ট করে আরও প্রসেসিং করে বিভিন্ন ধরনের ওয়াইন, হুইস্কি পাওয়া যেতে পারে। কিন্তু আমরা ব্যাকটেরিয়াও এখানে ব্যবহার করে থাকি। যেমন ধরো অ্যালকোহল যেটা বিয়ার তৈরি করতে কাজে লাগে সেটা হলো সার্সিনা ভেন্ট্রিকিউলি। এছাড়া দেখো এই যে রাম, হুইস্কি এইগুলো তৈরি করতে কিন্তু জাইমোমোনাস মোবিলিস এই ধরনের জীবাণু আমরা ব্যবহার করছি। আর বিউটানল যেমন একটা অ্যালকোহলও, আবার তোমরা এটা মনে রাখবে যে বিউটানল কিন্তু বিভিন্ন তোমার ওই ফিউয়েল তৈরি করতে কাজে লাগে, বিউটানলকে ফিউয়েল হিসেবেও ইউজ করা হয়। তো এই বিউটানল তৈরি করতে কিন্তু ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হচ্ছে। এরপরে আমি আসি যে ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ তৈরির একটা মানে চলে। অ্যান্টিবায়োটিক যেমন একটা ওষুধ আমরা খেয়ে থাকি। তো অ্যান্টিবায়োটিকটা কি না, অ্যান্টিবায়োটিক মনে রাখবে যে এটা একটা ব্যাকটেরিয়াজাত পদার্থ বা ধরো ছত্রাক মানে মাইক্রোবজাত পদার্থ, যেটা আমাদের শরীরে ব্যাকটেরিয়া বা ওই ধরনের কোনো জীবাণু, ব্যাকটেরিয়াই মূলত এদের আমাদের শরীরে ইনফেকশন করলে তাদের মারতে সাহায্য করে, যাদের রোগ থেকে আমাদের মুক্ত করতে সাহায্য করে। ঠিক আছে, তো অ্যান্টিবায়োটিক যেমন তোমরা নামগুলো শুনে এসছো, যেমন স্ট্রেপ্টোমাইসিন। এই স্ট্রেপ্টোমাইসিন তৈরি করতে গেলে স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস এই ব্যাকটেরিয়াটাকেই কাজে লাগানো হয়। এছাড়া দেখো আরেকটা আছে ক্লোরামফেনিকল, খুব পপুলার একটা ড্রাগ। ক্লোরামফেনিকল এটা তৈরি করতে স্ট্রেপ্টোমাইসিসেরই স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলে এই ব্যাকটেরিয়াটাকে ইউজ করা হচ্ছে। আর সব থেকে পপুলার, সবাই মোটামুটি গলা ব্যথা থেকে শুরু করে একটু সর্দি কাশিতে যে অ্যান্টিবায়োটিকটা মূলত খেয়ে থাকি আমরা, যেটাকে বলা হচ্ছে এরিথ্রোমাইসিন। এই এরিথ্রোমাইসিন এটা কিন্তু স্ট্রেপ্টোককাস এরিথ্রিয়াস এই ব্যাকটেরিয়া ইউজ করে আমরা এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করছি। এরপরে যেমন আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করছি, আরেকটা যেটা ট্রিটমেন্টের জগতে খুব উপকারী, যেটা ভ্যাকসিন। তোমরা দেখছো তো এখন চতুর্দিকে যেমনভাবে কোভিড ভাইরাস ছড়িয়ে পড়ছে, তার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করার একটা প্রচেষ্টা চলছে, যে ভ্যাকসিনটা যদি তৈরি করা যায় তা প্রতিষেধক, তাহলে সেটা কি করবে, আমাদের ভাইরাস থেকে বাঁচাবে। কিভাবে ভ্যাকসিনটা কাজ করে আমাদের শরীরে না, ভ্যাকসিনটা মনে রাখবে আমাদের শরীরে ঢোকে খুব অল্প মাত্রায়। কিভাবে দেওয়া হয় না, যে জীবাণুটা আছে সেই জীবাণুটাকে আয়দার মৃত বা অর্ধমৃত বা অতি তরলীকৃত বা তার কোনো একটা ক্ষুদ্র অংশ যেটা টক্সিক, সেরকম কোনো বা টক্সিনটাই সেটাই দেওয়া হয় মানুষের শরীরে নানান রকম, মানে প্রথমে ছোট ছোট জীবের মধ্যে করে, তারপরে প্রমাণিত হলে যেটা উপকারী তখন মানুষকে দেওয়া হয় ভ্যাকসিন হিসেবে। সেটা কি কাজে সাহায্য করে না, এই ভ্যাকসিনটা যখন আমাদের শরীরে দেওয়া হলো, আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে রাখবে, মানে মেমোরি সেল তৈরি করে রাখবে যে এই রকম একটা কোনো জিনিস ঢুকতে পারে, অ্যান্টিজেন ঢুকতে পারে, এবং তার এগেনস্টে আমি কি করব,
এই অ্যান্টিবডি তৈরি করে রাখলাম যে ভবিষ্যতে কোনো দিন আবার এই ধরনের যদি জীবাণু ঢোকে তাকে যাতে আমি আটকে দিতে পারি এবং দেহকে রোগমুক্ত রাখতে পারি। তো এই দেখো এইরকম ভ্যাকসিন, যেটা সাধারণত আমি কি বললাম, যে অসুখ মানে যে ধরো কলেরা তৈরি করে কে? ভিব্রিও কলেরি। তো ভিব্রিও কলেরি থেকেই আমরা এর ভ্যাকসিনটা তৈরি করছি। যেমন কলেরা, ভিব্রিও কলেরি, যক্ষার, যেটা যক্ষা মানে কি? টিবি রোগ। যক্ষার যে জীবাণু যেটা করে রোগ সৃষ্টিকারী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলি, সেটাকেই আমরা খুব মানে প্রসেসিং করে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে। এছাড়া প্লেগের জন্য ইয়ারসিনিয়া পেস্টিস এই রোগ সৃষ্টি করে, এর থেকেই ভ্যাকসিন তৈরি হয়। এছাড়া পার্টিউসিস মানে হুপিং কফ। হ্যাঁ, এটা খুব মানে একটা বাচ্চাদের জন্য খুবই একটা মানে ভয়ানক একটা রোগ। এর জন্য বর্ডেলা পার্টিউসিস এই ব্যাকটেরিয়াটাকে আমরা ব্যবহার করছি। আর দেখো এখানে আছে হিমোফিলিস মেনিনজাইটিস, এই অসুখটার জন্য যে ভ্যাকসিন যার থেকে তৈরি করা হয় সেটা হলো হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জি। তাহলে আমরা এখানে কিছু, এগুলো হলো তোমাদের মেন কিছু মানে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির কথা বলছি, যেগুলো আমাদের সাহায্য করছে কিভাবে আমাদের নানান রকমভাবে বিভিন্ন কাজে লেগে। যেমন স্টেরয়েড, তোমরা জানো খেলোয়াড়দের বা খুব মারাত্মক মানে জীবনদায়ী যখন ওষুধ দরকার পড়ে তখন আমরা স্টেরয়েড ব্যবহার করি। হ্যাঁ, তো কিছু স্টেরয়েড, যেমন ধরো খুব সিভিয়ার অ্যাজমাটিক কন্ডিশনে তখন স্টেরয়েড দিতে হয়। আবার অনেকে পেশি বহুল চেহারা চায়, তাদের জন্য স্টেরয়েড ব্যবহার করতে হয়। অতিরিক্ত শক্তির জন্য স্টেরয়েড ব্যবহার করতে হয়। তো যাদের ধরো মাসকুলার ডিস্ট্রফি আছে, মানে মাসেলটা ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে না, তাদের ক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধগুলো ব্যবহার করে। যেমন কর্টিজোল থেকে প্রেডনিসোলোন বা কর্টিজোন থেকে প্রেডনিসোন, এটা তৈরি করতে একটা ব্যাকটেরিয়া আমরা কাজে লাগাই, সেটা হলো কোরাইনোব্যাকটেরিয়াম সিমপ্লেক্স। ঠিক আছে। আবার অ্যান্ড্রোস্টেরিডিয়ন থেকে টেস্টোস্টেরন, এটা করতে আমরা সামান্য ইস্টকেই আমরা কাজে লাগিয়ে ফেলছি। মানে টেস্টোস্টেরন এই তোমার হরমোনটা আমরা, এটা স্টেরয়েড হরমোন, সেটা তৈরি করে ফেলতে পারছি। এছাড়া প্রোজেস্টেরন থেকে আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন, এটা তৈরি করতে রাইজোপাস নাইগ্রিকান্স ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের অনেক সময় ভিটামিন, ভীষণ বড় ভয়ানক অসুখ হলে শরীরে ভিটামিনের অভাব পড়ে। কারণ না, দেখো আমরা যখন বড় অসুখে পড়ি তখন আমাদের কঠিন অ্যান্টিবায়োটিকগুলো খেতে হয়। অ্যান্টিবায়োটিক কী করে? ব্যাকটেরিয়া মারে। এবং ব্যাকটেরিয়া মারার সময় যেটা সমস্যা হয় যে আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু এরা মারতে পারে। এই উপকারী ব্যাকটেরিয়া যদি, আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে সৌম্যদীপ বিশ্বাস, ও আমাকে লিখছে যে ম্যাম বীজাণু ও জীবাণুর মধ্যে কি তফাৎ? দেখো, বীজাণু মানে যে জীবাণু বিশেষ করে একদম ক্ষতিকারক সেই হলো বীজাণু। কিন্তু জীবাণু কিন্তু সবসময় যে ক্ষতিকারক হবে তা নয়। তার মানে যারা ক্ষতিকারক আমাদের শস্য বা খাদ্য বা আমাদের শরীরের ক্ষতি করছে সেগুলোকে আমরা মূলত বীজাণু বলছি। এবং যারা জীবাণু উপকারীও হতে পারে অপকারীও হতে পারে। তাহলে অপকারী জীবাণুকে হিসেব মতো আমরা বলতে পারি বীজাণু। ঠিক আছে। এরপরে দেখো আমি যেটাই চলে এলাম ভিটামিনটা কেন আমাদের দরকার পড়ে না, যেমন তোমাদের একটা উদাহরণ দিলাম যে আমরা যখন কঠিন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো এই অ্যান্টিবায়োটিকটা তো ব্যাকটেরিয়া ধ্বংস করছে। সে তো আর বুঝবে না আমার শরীরের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া কোনটা, খারাপ ব্যাকটেরিয়া কোনটা। তারা কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করছে। তো সেইটা করতে গিয়ে অনেক অপকারী ব্যাকটেরিয়া যেমন ধ্বংস হচ্ছে, উপকারী ব্যাকটেরিয়াগুলোও আমাদের শরীরে অনেক সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো সেই কারণে এই যে নানান রকমের ভিটামিন আমাদের দেখবে ডাক্তাররা অ্যান্টিবায়োটিকের সাথে একটা মাল্টিভিটামিন ট্যাবলেটের অ্যাড করে দেয়। দেখবে যদি অ্যান্টিবায়োটিকের সাথে ভিটামিনটা না খাও, দেখবে জটঠট হচ্ছে, হ্যাঁ, জিভে ঘা হচ্ছে, নানান রকমের লক্ষণগুলো দেখাবে যে তোমার শরীরে ভিটামিন, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব ঘটে যায়।
ঠিক আছে? তো সেই কারণে আমরা এখানে ভিটামিন তৈরি করে নিচ্ছি বাজারে কমার্শিয়ালি ব্যবহার করার জন্য। যেমন রাইবোফ্লাভিন তৈরি করা যাচ্ছে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম থেকে, আবার ভিটামিন বি12 সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্সের থেকে, ভিটামিন সি তৈরি হচ্ছে গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্সের থেকে। এরপর দেখো যে উৎসেচক, যেমন কিছু উৎসেচক যাদের ডায়েটারি প্রবলেমস আছে বা যেখানে কোনো জিনিস প্রসেসিং করতে আমার উৎসেচক ব্যবহার করতে হচ্ছে ডাইজেস্ট করাবার জন্য, সেখানে যেমন অ্যামাইলেজ উৎসেচক তৈরি করা যাচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। ভালো করে বোঝো, এখানে দেখো প্রোটিয়েজ তৈরি করছি ব্যাসিলাস সাবটিলিস থেকে, আবার এখানে একইভাবে আমরা ব্যাসিলাস সাবটিলিস থেকে অ্যামাইলেজ উৎসেচকও তৈরি করছি, আবার প্রোটিয়েজও তৈরি করা যাচ্ছে অ্যাসপারজিল্লাস অরিয়াস। এটা কিন্তু একটা ছত্রাক। প্রোটিয়েজ তৈরি হচ্ছে, এখানে অলরেডি একটা প্রোটিয়েজের উদাহরণ দিয়েছি ব্যাকটেরিয়ার, যেটা হলো ব্যাসিলাস সাবটিলিস, আবার এখানে একটা আমি উদাহরণ দিলাম ছত্রাকের অ্যাসপারজিল্লাস অরিয়াস। ঠিক আছে? এরপরে দেখো যে অ্যাসিডও কিছু তৈরি হয় করা যায়, যেমন ল্যাকটিক অ্যাসিড। তোমরা সবাই বাড়িতে রোজই বা মনে হয় গরমকালে দই পাতে, তো দুধটা হলো কালচার মাধ্যম। এই দুধের মধ্যে একটু দইয়ের এই এক ফোঁটা যদি দই দিয়ে দেওয়া যায়, সেই দইটা থেকেই কিন্তু দেখবে পরবর্তীকালে ওই কালচার মাধ্যমটা মানে দুধটা পুরো ছেয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস, এবং উৎপন্ন কি হবে? ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করতে আমরা ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস ব্যবহার করি। একইভাবে সাইট্রিক অ্যাসিড তৈরি করতে গেলে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো অ্যাসপারজিল্লাস নাইগার। ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন খাদ্য উৎপাদন, তারপরে চর্মশিল্প, মদ্যশিল্প, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, স্টেরয়েড, তাছাড়া ভিটামিন, এনজাইম আর অ্যাসিড, এসব বিভিন্ন আমাদের প্রয়োজনীয় বস্তু তৈরি করতে আমরা ব্যাকটেরিয়াকে ব্যবহার করছি। ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, ছত্রাক বলো, জীবাণুগুলোকে আমরা ব্যবহার করছি। দেখো, এই যে শুধু মানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেই যে আমরা ব্যাকটেরিয়া বা এইসব জীবাণুগুলোকে ব্যবহার করছি তা নয়, আমরা আবার কিছু অন্য রকমের কাজের জন্যও আমরা তোমার এই জীবাণুকে ব্যবহার করে থাকি। যেমন আমি তোমাদের বলেছিলাম যে নর্দমার জল পরিশোধন বিশুদ্ধকরণের জন্য, মানে সিউয়েজ ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের ব্যাকটেরিয়া কাজে লাগে। দেখো, সিউয়েজ মানে কি না, যে নর্দমার জলের মধ্যে যে বর্জ্য পদার্থ, যে পদার্থগুলো ক্ষতিকারক হতে পারে, দূষিত পদার্থ, সেইগুলোকেই বলা হচ্ছে সিউয়েজ। আর স্লাজ, এই কথাটাও মনে রাখতে হবে। স্লাজ কথাটা মানে এখানে এই চ্যাপ্টারে সিউয়েজ, স্লাজ আর স্লারি, এই তিনটে কথা কিন্তু মনে রাখতে হবে। দেখো, স্লাজ কি না, গৃহস্থালী যে মানে বাড়িতে যেমন ধরো কাপড় কাচলে, বাসন মাজলে, নানান রকম কাজ করলে সেই কাজগুলো করার জন্য যে বর্জ্য পদার্থ জলের মধ্যে যুক্ত হলো সেইটাকে বলা হচ্ছে স্লারি, মানে গৃহস্থালী কর্মের পর জলে মিশে থাকা বর্জ্য পদার্থ। ঠিক আছে? এবার নর্দমার জলকে কেন আমরা ক্ষতিকারক বলছি? নর্দমার জল কেন ক্ষতিকারক না, নর্দমার জল এই কারণেই ক্ষতিকারক কারণ দেখো এখানে এদের বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বিওডির ভ্যালুটা খুব উঁচু হয়। মানে এখানে অক্সিজেন প্রায় এত পরিমাণ কম থাকে যেখানে অক্সিজেন ডিম্যান্ডটা খুব বেশি হয়ে যায়। বিওডিটা খুব উচ্চ মানের হয় এবং তার মানেই হলো যেখানে খুব কম পরিমাণে দ্রবীভূত অক্সিজেন এবং বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে। আর খুব বেশি পরিমাণে এখানে অ্যামোনিয়াও থাকে, হাইড্রোজেন সালফাইডও থাকতে পারে, এবং অবশ্যই করে প্রচুর পরিমাণ প্রায় 90% জীবাণু থাকে যেগুলো খুব ক্ষতিকারক হতে পারে। তো এই যে নর্দমার জল সিউয়েজ, এটাকে আমরা কিভাবে পরিশোধন করব না, এর পরিশোধন করার জন্য আমি যান্ত্রিক মানে মেকানিক্যাল কিছু পদ্ধতি ব্যবহার করব, যেইগুলো মূলত ফিল্ট্রেশন, স্কিমিং আর প্রেসিপিটেশন। এটা করার পর আমি ওকে কেমিক্যাল ট্রিটমেন্ট করব, তারপরে অক্সিডেশন হবে, জারণ ক্রিয়া হবে। কিভাবে হয় না, দেখো ফিল্ট্রেশন, প্রথমে এই নর্দমার জলটা নিয়ে গিয়ে একটা জায়গায় রাখা হচ্ছে, সেইখানে জলটা স্থিতিশীল হয়ে গেলে তলায় ভারী আর ওপরের পদার্থগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে যে পরিষ্কার জলটা, সেটাকে পরিষ্কার মানে তুলনামূলক পরিষ্কার, সেখানে যেমন এটা কি হলো, ফিল্ট্রেশন হলো এবং স্কিমিং হলো।
ফিল্ট্রেশন মানে ওখানে জাল জাল থাকে, জলটা নর্দমার জলটা যখন যাচ্ছে সেই জালের মধ্যে বড় বড় দানাগুলো জিনিসপত্রগুলো আটকে যাচ্ছে, দিলে তারপরে স্কিমিং ওপর থেকে সরিয়ে দিলাম, তারপরে নিচে স্থিতিশীল বস্তুগুলো নিচে থিতিয়ে গেল, সেইগুলো তারপরে জলটাকে নিয়ে গিয়ে আমি রাসায়নিক ট্রিটমেন্ট মানে তার মধ্যে ক্লোরিন ইত্যাদি নানান রকম পদার্থ দিয়ে তার জীবাণু মুক্ত করলাম আর দুর্গন্ধ দূর করলাম। এরপর কি হলো না কি আমি অক্সিডেশন করব। অক্সিডেশনের জন্য অ্যালগি মানে শৈবাল ব্যবহার করা হয়। এখানেও আমি সেই একটা বায়োলজিক্যাল ইউজ বলে দিলাম, যে জলকে জারণ করে বর্জ্য পদার্থগুলোকে জারিত করে তার দূষণ মাত্রাটা কমিয়ে দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য জলে পরিণত করলাম। তো সেটার পদ্ধতিটা কিরমভাবে হচ্ছে দেখো দেখো প্রথমে কি হচ্ছে না, এটা সিওয়েজ ওয়াটার মানে নালীর জল। এই নালীর জল সিওয়েজ ওয়াটারটাকে প্রথমে ডেট্রিটাস ট্যাঙ্কে পাঠানো হলো। ডেট্রিটাস ট্যাঙ্কে জলটাকে একদমই নাড়ানো হয় না, একদম থামিয়ে দেওয়া হয়, স্থিতিশীল করে দেওয়া হয়। তাহলে ওপরের জিনিসগুলো সরিয়ে দেওয়া হলো, নিচে যেটা বলেছিলাম সরিয়ে দেওয়া হলো। সেইখান থেকে সেই পরিষ্কার স্থিতিশীল জলটাকে আস্তে করে পাঠিয়ে দেওয়া হয় স্কিমিং ট্যাঙ্কে। স্কিমিং ট্যাঙ্কে কি হয় না, এবারে জলটাকে সেই স্কিমিং ট্যাঙ্কটাকে বারবার আন্দোলিত করা হয়, নাড়িয়ে দিয়ে কি হয়, তৈলাক্ত যে পদার্থগুলো যেগুলো হালকা কিন্তু বর্জ্য পদার্থ হিসেবে মিশেছিল সেইগুলো আস্তে আস্তে ভেসে ওঠে উপরে এবং সেইগুলোকে সরিয়ে নেওয়া হয়। তারপর সেটাকে পাঠানো হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্কে। এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে আস্তে আস্তে জিনিসগুলোকে স্থিতিশীল করে নিয়ে তারপর সেটাকে পাঠানো হচ্ছে অক্সিডেশন ট্যাঙ্কে। অক্সিডেশন ট্যাঙ্কে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এক্ষুনি বলেছি ব্যবহার করছি, করে জলটাকে জারিত করছি এবং তারপরে সেটা ব্যবহারযোগ্য জলে যেই পরিণত হচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি কৃষিক্ষেত্রে বা নদীতে বা নানান রকমের মাছের চাষের পুকুরে আমরা পাঠিয়ে দিতে পারছি। এটা হলো নর্দমার জলে আমরা কিভাবে পরিশোধন করা হচ্ছে এবং কিভাবে আমরা মানে জীব, প্রাণী, উদ্ভিদ ইত্যাদি ব্যবহার করে এই কাজটা করছি। এরপর যেটা আমি আসবো নেক্সট সেটা হলো শক্তি উৎপাদন। শক্তি উৎপাদনে ভাবো আমরা কিন্তু শুধু যেগুলো যেমন ধরো কয়লা, পেট্রোল এইগুলো ব্যবহার করি বেশি, তাই তো, কিন্তু যেহেতু এগুলো রিনিউয়েবল নয়, একদিন শেষ হয়ে যাবে, তাই জন্য আমাদের কি করতে হবে, অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির দিকে ঝুঁকতে হবে। তাই আমরা সবাই এখন সোলার এনার্জির ব্যবহার জানি, এখন আমরা নানান রকমের কেমিক্যাল রাসায়নিক পদার্থ থেকে, যেমন এক্ষুনি বলেছি বিউটানল ব্যবহার হচ্ছে ফিউয়েল হিসেবে। আবার এখানে আমরা জৈব পদার্থ ব্যবহার করেও আমরা কিন্তু শক্তি উৎপাদন করতে পারবো। কিরমভাবে না, আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, খুব কমন, তোমরা সবাই শুনেছো, গ্রামে গঞ্জে ছেয়ে গেছে, ঘরে ঘরে এখন কুকিং যে গ্যাস সেটা ম্যাক্সিমাম সময় জায়গায় কিন্তু বায়োগ্যাস। ঠিক আছে, তো বায়োগ্যাসের মূল যে পদার্থ সেগুলো কি কি সেটা জানা দরকার, এটা কিন্তু কোয়েশ্চেন হিসেবে আসে। বায়োগ্যাসের মুখ্য উপাদান কিন্তু তোমাদের কোয়েশ্চেনে আসে, যেমন মিথেন 50 to 70% মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে 30 to 40%। মানে মেন যেটা বাল্ক, যেটা গ্যাসের মুখ্য উপাদান সেটা কিন্তু মিথেন এবং তারপরেই হলো কার্বন ডাইঅক্সাইড, এই দুটোই মুখ্য উপাদান। এছাড়াও কিছু পরিমাণের মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং অবশ্যই হাইড্রোজেনও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা প্রত্যেকটা ধাপেই বিভিন্ন ব্যাকটেরিয়া ব্যবহার করি। কিভাবে না, আমাদের এখানে জানো তোমরা কি কি ব্যবহার করছি, মূলত গোবর বা ধরো যেটাকে মানে কাউডাং ছাড়াও যেটা সহজ গ্রামে গঞ্জে লভ্য যে ফসলের বর্জ্য পদার্থগুলো, তাছাড়া ডোমেস্টিক বা ধরো হোটেলে অনেক শাকসবজি কাটা হয়েছে সেইগুলোর যে পচা গলা জিনিসপত্র, প্রাণীদের যে পচা গলা যে জিনিসপত্র সমস্ত একটা জায়গায় ডাম্প করা হয় এবং সেই জিনিসগুলোকে কি করা হচ্ছে, হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া দিয়ে ক্রিয়া করানো হচ্ছে। হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া যেমন আমি এখানে 4টে উদাহরণ লিখেছি, ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়ামের গ্রুপের ব্যাকটেরিয়া, রুমিনোকক্কাস গ্রুপের ব্যাকটেরিয়া এবং এস্টেরিশিয়া গ্রুপের ব্যাকটেরিয়া। এই যে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়ারা কি করে, এই বর্জ্য পদার্থগুলোর উপরে ক্রিয়া করে এইগুলো নানান রকমের ইথানল, নানান রকমের অ্যাসিডে
ফ্যাটি অ্যাসিডে পরিণত করে দেয়। ঠিক আছে, তো এইবারে এই যে জিনিসটা পরিবর্তিত হলো, এই যে অ্যাসিড মানে তোমার বিউটানল বা ধরো ইথানল তোমার এইগুলো যে তৈরি হলো, সেইগুলোর ওপরে ক্রিয়া করে এই অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া যেমন ডিসালফোভিব্রিও এবং সিন্ট্রোফমোনাস ব্যাকটেরিয়া, এরা কি করে এই জিনিসগুলোর উপরে ক্রিয়া করে এগুলোকে অ্যাসিটোনে পরিণত করে, অ্যাসিটেটে পরিণত করে। এই অ্যাসিটেটের ওপরে আবার পরবর্তীকালে তোমার মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেটা খুব ইম্পর্টেন্ট, এর নামও জিজ্ঞেস করা হয়, সায়েন্টিফিক নেমগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, যেমন মিথানোব্যাকটেরিয়াম ফর্মিনিকাম, আরেকটা দিয়েছি মিথানোব্যাকটেরিয়াম সঞ্জিনি। এই দুটো ব্যাকটেরিয়া মূলত ব্যবহার করে কি করা হচ্ছে না, ওই তোমার অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি থেকে তৈরি হচ্ছে গিয়ে তোমার মিথেন গ্যাস। ঠিক আছে, তো মিথেন গ্যাস তৈরি হলে সেটা আমরা ব্যবহারযোগ্য গ্যাস হিসেবে কাজে লাগাচ্ছি। তো কেন এইখানে যে তৈরি করার কিছু কারণগুলো মনে রাখতে হবে, যে কী কী কন্ডিশন মেনটেন করতে হবে। তুমি ইচ্ছা হলো গোবরগুলোকে রেখে দিলে, দিয়ে ভাবলে ব্যাকটেরিয়াগুলো ক্রিয়া করে দিল, না, এটার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। যেমন কী কী নিয়ম পালন করতে হবে না, যে স্লারি, তোমাদের আগেই বলেছিলাম যে স্লারিটা হলো জল এবং কঠিন বস্তু, মানে তুমি যে কঠিন বস্তু গোবর বর্জ্য পদার্থ ইত্যাদি যেগুলো জোগাড় করেছো সেইগুলোর সাথে জল মেশাতে হবে। তো এদের রেশিওটা কি হবে, কত অনুপাতে থাকবে না, 1:1 এই অনুপাতে তোমাকে নিতে হবে। আর এর সাথে যাতে সেটাকে সহজ পাচ্ছ, তাড়াতাড়ি ওটা মানে ভেঙে যেতে পারে, সেই জন্য তোমাকে ডাইজেস্টার হিসেবে, সিডিং হিসেবে স্লারির সাথে তোমাকে স্লাজ মানে নর্দমার পাক, তো কী করলে গোবর বর্জ্য পদার্থকে তুমি আগে 1:1 জলের সাথে মেশালে, তারপরে তার সাথে একটু নর্দমার পাক মেশাতে হবে, তাহলে তাড়াতাড়ি ক্রিয়াটা ঘটবে। আর পিএইচটা রাখতে হয় মোটামুটি নর্মাল রেঞ্জে 6 to 8। এরপরে তাপমাত্রাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই তাপমাত্রা ঠিকমতো বজায় না থাকলে কিন্তু জানবে যে ব্যাকটেরিয়াগুলো সক্রিয় থাকে না। তো সেই জন্য থার্মোফিলিক যখন ডাইজেশন হচ্ছে তখন 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড এটা বজায় রাখছি। আর যখন মেসোফিলিক যখন আমরা ঘটনাটা ঘটাচ্ছি ডাইজেশন, তখন 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হচ্ছে। এছাড়া কার্বন আর নাইট্রোজেনের পরিমাণ 30:1, এবং অবশ্যই করে এটা এয়ার টাইট হতে হবে। এয়ার টাইট না হলেই বায়ুজীবী কিছু জিনিসপত্র যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু মিথেন গ্যাসটা তৈরি নাও হতে পারে। আর তার সাথে এই ক্রিয়াটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক রকমের ব্যাকটেরিয়া ইউজ করেছি, তার সাথে অবশ্যই করে অ্যালগি ব্যবহার করলে, গোবরের সাথে কিছু শৈবাল ব্যবহার করলে এই ক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়, প্লাস সবুজ সারেরও কিছু পরিমাণ এর মধ্যে ঢুকে যায়। দেখো কিরমভাবে না, প্রথমে কি করলাম, জটিল বস্তুর সাথে কি না তরলীকরণ করার ব্যাকটেরিয়া যেমন হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া সেটা ব্যবহার করলাম, তার মধ্যে অনেকটা জিনিস কি হয়ে গেল, অদ্রবণীয় থেকে গেল। কিন্তু দ্রবণীয় যেটা, সেটার ওপরে আমি কি করছি, অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়াকে ব্যবহার করছি। দ্রবণীয় জৈব বস্তুর ওপরে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করলাম, করার পর যেটা তৈরি হলো সেটার ওপরে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করলাম, করলে বায়োগ্যাস উৎপন্ন হলো। তুমি বলবে যে আন্টি বায়োগ্যাস কী কারণে লাগে? দেখো, আমি যদি এই গোবর বা এই পদার্থগুলো এমনি খোলা অবস্থায় রেখে দিই, মিথেন তো তৈরি হবে, মিথেন ছড়িয়ে পড়বে। মিথেন হলো ওয়ান অফ দ্য মেন কজ অফ গ্লোবাল ওয়ার্মিং। তো সেটাকে আমি ব্যবহার করিনি, এটা অনায়াসে মিথেন কিন্তু স্টোর করা যায়, মিথেন স্টোর করা যায়। আর মিথেনের কিন্তু খুব মানে হাই ক্যালোরিফিক ভ্যালু, মানে ওর থেকে অনেকটা শক্তি পাওয়া যায়। আর কি না, বিদ্যুৎ শক্তি, অনেক সময় মিথেন থেকে আমরা বিদ্যুৎ শক্তি, আর বলছি ঘরে ঘরে গ্যাসে রান্নার জন্য যে ব্যবহার করা হচ্ছে সেটাও তৈরি হচ্ছে। আর এছাড়াও এটাকে মজুত করে রাখা যেতে পারছে, আর উচ্চ মানের তাপীয় দক্ষতা পাওয়া যাচ্ছে। মিথেনটাকে যদি ব্যবহারযোগ্য আমরা করে ফেলি, মিথেন কিন্তু অনেক গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিং করে। সেই গ্লোবাল ওয়ার্মিংটাকে কমিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু
কি করছি, গ্লোবাল ওয়ার্মিংটাকে কমানোর জন্য মিথেনটাকে ব্যবহার করে ফেলছি, কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয়ে যাচ্ছে, যেটা তুলনামূলক অনেক কম গ্লোবাল ওয়ার্মিং করবে। এরপরে আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে এখানে, আচ্ছা এখানে বলেছে ও এই চ্যাপ্টারটা থেকে কি মার্কসের প্রশ্ন আসে। এখান থেকে মোটামুটি 10 নম্বরের, মানে এই একটা চ্যাপ্টার না, এখানে মনে রাখবে 3টে চ্যাপ্টার আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের বলেছিলাম যে এইখানে দেখবে একদম চ্যাপ্টারের বইয়ের প্রথমে এখানে একটা সিলেবাস আছে, এখানে দেখো একটা সিলেবাস আছে, ঠিক আছে? এই সিলেবাসের প্রথমেই মার্কস, কোন কোন চ্যাপ্টার ধরে কত মার্কস, সেখানে এই যে দেখো এই যে থার্ড ইউনিট, যেটা থার্ড ইউনিটে 3টে চ্যাপ্টার আছে। থার্ড ইউনিটে 3টে চ্যাপ্টারের মধ্যে আছে হেলথ অ্যান্ড ডিজিজ, ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন আর মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। এই 3টে চ্যাপ্টারের জন্য আছে তোমার 14 নম্বর, ঠিক আছে? 70 মার্কসের মধ্যে 14 মার্কস এই 3টে চ্যাপ্টারের ওপরে ভাগ করা আছে। মোটামুটি এই চ্যাপ্টার থেকে তোমার 14 নম্বরের মধ্যে 5 থেকে 6 নম্বর থাকেই, যেমন গোবর গ্যাস প্রোডাকশন উপকারিতা, এছাড়া তোমার এই সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো বড় কোয়েশ্চেন হিসেবে আসে। এছাড়া এইখানে এই সাইন্টিফিক নেম এতগুলো যে বললাম, এইগুলোরও অনেকগুলো আসতেই পারে তোমার কোয়েশ্চেন হিসেবে। তো সেই জন্য এই চ্যাপ্টারটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং অনেক সাইন্টিফিক নেম আর ঠিক বানানগুলো ঠিক। সাফল্য পান এই কোয়েশ্চেনটা আমাকে করেছিলে, আর আগের কোয়েশ্চেনটা করেছিল সৌম্যদীপ বিশ্বাস। এরপরে আমি আর বোর্ড ওয়ার্কটা পুরো একটা বোর্ডে কমপ্লিট করতে পারিনি বলে একটু কাগজের মধ্যে লিখেও এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো এই যে আমার এবারে যেটা আমি যেটা বলতে চাইছি, যেমন ধরো আমরা এতক্ষণ ধরে যে ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম, শুধু জীবাণুর কথা বলছি, এই চ্যাপ্টারটা যদিও জীবাণু সংক্রান্ত, কিন্তু এছাড়াও কিন্তু অনেক রকমের কন্ট্রোল, নিয়ন্ত্রণগুলো বলতে গিয়ে এরা নানান রকমের এই চ্যাপ্টারে অ্যাডিশন করেছে। যেমন ধরো আমি এক্ষুনি তোমাদের যখন ক্লাস স্টার্ট করলাম বলেছিলাম যে মেরে দুশ্মন কে দুশ্মন মেরে ইয়ার হ্যায়, কথাটা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? তাহলে আমরা কিছু যারা পেস্ট কাকে বলে না, পেস্ট হলো এমন একটা প্রাণী বা উদ্ভিদও হতে পারে যেটা কোনো না কোনোভাবে আমাদের সম্পত্তি, ফসল বা শরীরের ক্ষতি করে। তো সেটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু মানে বীজাণু হতে পারে, আবার কিরকম হতে পারে না এত ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু ছাড়াও বড় বড়, যেমন ইঁদুর হতে পারে, তাই তো, পাখি হতে পারে, পোকা হতে পারে। হ্যাঁ, তো এই যে পোকা মাকড় ইত্যাদি যেগুলো ক্ষতিকারক হতে পারে। আবার দেখো ইঁদুর কি করে, প্রচুর ধান খেয়ে নেয়। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমরা ভারতবর্ষে জানি যে অনেক লোক খেতে পায় না, কিন্তু তোমরা অবাক হয়ে যাবে কথাটা শুনলে যে আমাদের ভারতবর্ষে প্রচুর প্রচুর পরিমাণে ফসল হয়, এবং এতটাই ফসল হয় যে সবাই দুবেলা পেট ভরে খেতে পারে। কিন্তু দুঃখের কথাটা হলো যে আমরা ফসলগুলো ঠিকমতো সংরক্ষণ করতে পারি না। এক তো চাষ করার সময় সেগুলো নষ্ট হয়ে যায় প্রকৃতির কারণে, বা ইঁদুরে আমাদের যে ফসল আমরা স্টোরে রাখলাম সেই স্টোর থেকে 50 থেকে 60% তারাই খেয়ে নেয় বা নষ্ট করে দেয়। সুতরাং আমাদের খাবারের সংকট হয়। তো আমাদের এই কারণে কিছু এই সব যারা পেস্ট তাদের শত্রুদের খুঁজে বার করতে হয়েছে। যেমন ধরো এইখানে আমি কি করেছি না, প্রাকৃতিক শত্রু পেস্টের প্রাকৃতিক শত্রু কিরকম হতে হবে না, যে প্রাকৃতিক শত্রু হবে সে ওই পেস্টটাকেই অ্যাট্রাক্ট করে এবং ওই ওর মূল খাদ্য।
এদের মধ্যে এই মূল খাদ্য ওরাই, তাই জন্য এরা খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে এইরকম একটা জিনিস। এবং এরা কি করে না, ওই পোষক যে পেস্টের শরীরে ওরা বংশবৃদ্ধি করে এবং ওটাই ওর মুখ্য পোষক কোষ, এবং ওরা ওই পোষক ছাড়া ওরা বাঁচে না, তাই যেমন করে হোক ওরা ওই পোষকগুলোকে খুঁজে নেয়। এছাড়া কি হয় না, এদের উচ্চ পরজীবত্ব নেই, মানে আমাদের শরীরে এরা খুব একটা ক্ষতিকারক হয় না, আর নতুন পরিবেশের সাথে খুব তাড়াতাড়ি এরা খাপ খাইয়ে নিতে পারে। যেমন তোমরা সবাই এটা জানো, ছোটবেলা থেকেই শিখে এসছো যে মশার লার্ভা বেড়ে গেছে, কি পুষবে, মাছ না গাপ্পি, তেলাপিয়া, হ্যাঁ এইসব তেচোকা, খোলসা, এইসব মাছ পুষলে কি হয় না, মশার লার্ভা, সেটাও এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেইগুলোকে কিন্তু ভক্ষণ করে নিতে পারছে। হ্যাঁ, এছাড়া শুধু মাছ বলে নয়, ব্যাঙাচি, স্যালামান্ডার, কুনো ব্যাঙ, আরও বড় বড় কিছু, যেমন ধরো ফড়িংয়ে এসে ঘাস নষ্ট করে দিচ্ছে, মানে ধরো ঘাস জাতীয় যেসব আমাদের শস্য সে ভাণ্ডার, সেগুলোকে ধরো গাছে নষ্ট করে দিচ্ছে। তো তুমি যদি ব্যাঙ পোষো বা ধরো গিরগিটি, এরা তো টিকটিকি, এরা তো ওইগুলো খায় পোকামাকড়গুলো, তো সেই হিসেবে তারা কিন্তু এদের খেয়ে সরিয়ে দিতে পারবে। আবার অমেরুদণ্ডী, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অংশ, যে জীবাণু বা যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন প্রচুর পরিমাণে প্রোটোজোয়া ব্যবহার হয়। এছাড়া নিম্যাটোডা, আর্থ্রোপোডার মধ্যে মাকড়সা কি করে, জাল তৈরি করে তার মধ্যে পোকামাকড় ইত্যাদিকে ধরে নেয়, নিয়ে খায়। এছাড়া টাইগার বিটল, আর এই যেমন লেডিবার্ড, এই লেডিবার্ড এরা লেডিবার্ড এরা গান্ধী পোকাগুলোকে অ্যাট্যাক করে। আর এই যেমন ধরো মাইট কি করে, গাছের গায়ে বসবাস করে এবং যে জীবাণু, মানে যে পোকামাকড়গুলো আসে সেইগুলোকে ধ্বংস করে দিতে সাহায্য করে। সেই হিসেবে এরা কিন্তু খুব কাজের জিনিস। আবার অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এছাড়া ভাইরাসও আমরা প্রচুর, যেমন ধরো বলবো পরে আসছি, এরকম আমরা ব্যবহার করে থাকি। পেস্ট দমন কিভাবে হচ্ছে না, আমরা পেস্ট দমন করতে লোকে যেটা ব্যবহার করতো একটা কালে খুব উঠেছিল, সেটা হলো পেস্টিসাইড, রাসায়নিক পদার্থ। পরবর্তীকালে গিয়ে দেখা গেল এই যে পেস্টিসাইড ব্যবহারটা কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে। কেন ক্ষতিকারক হয়ে যাচ্ছে না, দেখো এই পেস্টিসাইডটা যখন মাটিতে মিশছে বা জলে মিশছে, সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এবং খাদ্য শৃঙ্খলে নিম্ন শ্রেণীর জীব বা তাদের থেকে ধীরে 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 আমাদের শরীরেও প্রবেশ করছে। এবং আমাদের শরীরে এই পেস্টিসাইডগুলো যখন প্রবেশ করছে অতিরিক্ত মাত্রায়, তখন কিন্তু শরীরের নানান রকম ক্ষতি হয়ে যাচ্ছে। জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন, বায়ো অ্যাকুমুলেশন, এইগুলো ঘটলে, যেমন সবথেকে ইম্পর্টেন্ট এই যে মাছের মধ্যে নানান রকমের জীবাণুনাশক ব্যবহার করা হয়, আর বাঙালিরা তো খুব মাছ খায়। আমি একটা কারণে ভেলোরে গিয়েছিলাম, সেখানে আমাদের গিয়ে দেখেছিলাম যে আমাকে একজন ডাক্তার বলছে যে আপনাদের বাঙালি বলতে বিশেষ করে যারা মাছ খায়, মানে বাঙালি, এমনকি বাংলাদেশের লোক, আসাম, ত্রিপুরা, মানে ওদের সবাইকে বাঙালি সম্প্রদায় ভাবছে, যেখানে মাছ খাওয়াটা খুব চল আছে, যে আপনাদের খুব কলিক সমস্যা হয়, কোলন ক্যান্সার নিয়ে আপনারা খুব কিন্তু ভেলোরে আসেন। তখন আমি বললাম কেন, এর কারণটা কি? বলে আরে বোঝেন না, অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছগুলো যায় সেইগুলোকে জীবাণুনাশক দিয়ে নিয়ে যায় যাতে পচে না যায়। এবার আপনারা এত ঘন ঘন এই মাছগুলো খান, সেই জীবাণুনাশকগুলো আপনাদের শরীরে জমছে, এবং জমে কি হয় না, এই যে খাদ্য, যে ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, যেটা কোলনের মধ্যে সেটা জমে গেলে অতিরিক্ত মাত্রায় ওখানে ঘা সৃষ্টি করছে এবং কলিক ক্যান্সার অবধি হতে পারে। তো বুঝতে পারছো যে এই রাসায়নিক পদার্থ আমাদের জন্য মোটেও উপকারী নয়। তো আমাদের অল্টারনেটিভ জিনিস ভাবতে হলো। তাই অল্টারনেটিভ হিসেবে কি না, এমন জিনিস যেটা আমার ক্ষতি করবে না, এবং জৈব পদার্থ যেটা হয়তো তার সাথে আমি কিছু না কিছুভাবে ম্যানেজ করে নিতে পারবো, আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু ওই জীবাণু বা ওই পেস্টগুলোকে ক্ষতি করে দিতে পারে। ঠিক আছে, তো এর মধ্যে যেমন সবথেকে ইম্পর্টেন্ট, যেটা এখন ঘরে ঘরে প্রায় বলতে পারো, আচ্ছা এছাড়া আমি যেমন বলছি যে শিকারি কিছু প্রাণীর ব্যবহার করি আমরা, যেমন অ্যাফিডকে মারার জন্য হুবার ফ্লাই লার্ভা,
হুবার ফ্লাই লার্ভা ইউজ করে আমরা কিন্তু অ্যাফিডকে ধ্বংস করতে পারি। আর ইঁদুর বা অন্যান্য রডেন্টকে মারতে গেলে অবশ্যই তোমরা জানো ইঁদুরকে কে খেতে পারে, কে কে খায় না। ইঁদুরকে খাওয়ার জন্য আছে বিড়াল, সাপ, বেজি, বাজ পাখি, এরা সবাই কিন্তু ইঁদুরকে ধ্বংস করে দিতে পারে। এছাড়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের দেশে আখের রস খুব তৈরি, আখে তো অনেক পরিমাণের রস তৈরি হয়। এই যে কাইলোস্যাকারিফিগাস, এটা কিন্তু একটা সাংঘাতিক, এরা হলো আখের বোরার, এরা আখের স্টেমের ভেতরে, কাণ্ডের ভেতর ঢুকে গিয়ে ধ্বংস করে দেয় জিনিসটাকে। তো এই জিনিসটার থেকে আমরা কিভাবে আমাদের আখগুলোকে বাঁচাবো না, একটা খুব গুরুত্বপূর্ণ একটা জীবাণু পাওয়া গেছে যে ট্রাইকোগামা অস্ট্রালিকাম, এই কি করে না এই কাইলোর ডিমগুলো ধ্বংস করে দেয়, খেয়ে নেয়। তাহলে আমরা যদি ট্রাইকোগামাকে ইউজ করি তাহলে দেখব কাইলো আমাদের সংখ্যায় মরেছে, আমাদের আখগুলো বেঁচে গেছে। ঠিক আছে, এছাড়া আরও খুব ইম্পর্টেন্ট, মানে বারবার ইউজ হচ্ছে, অনেক জায়গায় ইউজ হচ্ছে, সেটা হলো একটা, এটা আসে প্রত্যেক অল্টারনেট বা প্রতি বছরই কোয়েশ্চেন আসে উচ্চ মাধ্যমিকে, যেটা হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটার নাম একদম গড়গড় করে মুখস্থ করবে বারবার লিখে লিখে। এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা কি না, এটা একটা ব্যাকটেরিয়া। এ কি করে না পতঙ্গের দেহে একটা এন্ডোটক্সিন, মানে এই ব্যাসিলাসটা কি করে পতঙ্গকে ইনফেকশন করে, পতঙ্গ দেহে ঢুকে পড়ে, ঢুকে পতঙ্গ শরীরেই একটা এন্ডোটক্সিন তৈরি করে নেয়। এই এন্ডোটক্সিন যেটা তৈরি হয় সেটা পতঙ্গকে মেরে ফেলে। সুতরাং এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসটাকে আমরা, যেমন তোমরা নামটা শুনেছো বিটি কটন, বিটি, এটা দাঁড়াচ্ছে কিসের জন্য না ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস যুক্ত কটন গাছ। তা আমরা যদি স্প্রে করি, এই ব্যাকটেরিয়া স্প্রে করা যেতে পারে বা এর এন্ডোটক্সিনটা স্প্রে করা যেতে পারে, তাহলে এই পতঙ্গগুলো খুব একটা কাছে আসবে না। এরপরে আরও একটা নাম দিয়েছি আমি ব্যাসিলাস পেপিলে। এটা কি না জাপানি বিটল, মানে প্যাপিলো জ্যাপোনিকাকে মারে। এই ব্যাসিলাস, এই ব্যাকটেরিয়াটা জাপানি বিটল মানে প্যাপিলো জ্যাপোনিকাকে মেরে দিতে সক্ষম। এছাড়া আরও অনেক রকম পদ্ধতিতে আমরা, যেমন তোমরা কাগজে পড়েছিলে যে মশা ধ্বংস করা যাচ্ছে না, তাহলে ওদের নির্বীজকরণ করা যেতে পারে। তার মানে কি না মেল এমন কিছু কেমিক্যাল, রাসায়নিক পদার্থ ছড়ানো হচ্ছে যাতে মশার পুরুষ মশাগুলো যাতে স্টেরাইল হয়, মানে তাদের কোনো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকবে না। তো এই পুরুষ নির্বীজকরণও করা হয়। আবার পেস্টের বিরুদ্ধে আমরা প্রতিরোধ তৈরি করতে, যেমন আমি এক্ষুনি বলেছি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের কথা, আবার আমাকে, মানে এটা এত উপকারী একটা ব্যাকটেরিয়া যে বারবার বলতে হয়। এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস দেখো, এর থেকে সেই জিনটা বার করে নেওয়া হয়েছে যেটা নাকি টক্সিন তৈরি করে দেয়। তো সেই জিনটা বার করে সাকসেসফুলি টমেটো গাছে দেওয়া হয়েছে। বিটি টমেটো গাছে যে দেওয়া হচ্ছে তার ফলে কি সুবিধা হচ্ছে জানো, এই টমেটো গাছে এই ব্যাকটেরিয়াটা দেওয়ার ফলে পোকামাকড় আর আসছেই না কাছে ঘেঁষতে, কারণ ঘেঁষতে এলেই পোকামাকড়গুলো মরে যাচ্ছে এই টক্সিনের প্রভাবে। আর বলে রাখি, এই টক্সিনটা কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। এছাড়াও জুভেনাইল এবং মোল্টিং হরমোন, এইগুলোরও ব্যবহার আছে। দেখো, জুভেনাইল হরমোন বলতে কি বুঝি না, যেগুলো লার্ভাল দশায় পতঙ্গগুলোর বেরোয় এবং এটা উপকারী সেই মুহূর্তে, কিন্তু এই হরমোনগুলো কখনোই, এরা যখন মোল্টিং করে তখন মোল্টিং হরমোন দরকার পড়ে, মানে পূর্ণ অবস্থায় কিন্তু জুভেনাইল হরমোন কিন্তু প্রয়োজন নেই এবং বরঞ্চ এদের বৃদ্ধিটাকে ব্যাহত করে দিতে পারে। তো আমরা যখন দেখছি যে এই বৃদ্ধি হচ্ছে, তখন যদি আমরা জুভেনাইল হরমোনটা তৈরি করে স্প্রে করি, তাহলে কি হবে, এই পোকামাকড়গুলোর বৃদ্ধি দশাটা নষ্ট হয়ে যাবে এবং পোকামাকড়গুলো মরে যাবে। এছাড়া আর কি হতে পারে না, আমরা এখানে ফেরোমোনের ব্যবহার করতে পারি। মনে রাখবে,
ফেরোমনটা কি না, স্ত্রী ফেরোমনের, স্ত্রী পতঙ্গের শরীর থেকে যে ফেরোমনটা বেরোয় তার প্রতি আকৃষ্ট হয়ে পুরুষ পতঙ্গ এসে তারপরে তাদের নিষেক ঘটে, তাই তো? তো এই জায়গাটা যদি আটকানো যায়, আমরা অনেক সময় কি করা হয়, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে খাঁচার মতো বানিয়ে সেখানে প্রচুর পরিমাণ স্ত্রী ফেরোমন দেওয়া হলো, পুরুষগুলো বিভ্রান্ত হয়ে সেই খাঁচার মধ্যে ঢুকে পড়লো, তাদের মেরে ফেলা হলো। বা এরকম হতে পারে মাঠের চারদিকে এমন এমন জায়গায় তৈরি করে রাখা হলো ফেরোমন স্প্রে করে, যে কোন জায়গায় স্ত্রী পতঙ্গগুলো রয়েছে সেটা তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, পৌঁছতে পারছে না, অতএব ফার্টিলাইজেশন হচ্ছে না। তো এইভাবেও আমরা বিভিন্ন পেস্টকে দমন করতে পারছি। এরপরে যেটা আমি মোটামুটি যেটা শেষ পর্যায়ে আসছি সেটা হলো আমরা বায়ো ফার্টিলাইজারও তৈরি করি জীবাণু ব্যবহার করে, তাই তো? তো বায়ো ফার্টিলাইজার ভালো করে বুঝবে যে জৈব সার আর জীব সারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যেমন এক্ষুনি একজন জিজ্ঞেস করছিল জীবাণুর কথা। দেখো, এই জৈব সার মানে কি না, জীবজন্তু বা জৈব পদার্থ ব্যবহার করে যে সারই তৈরি হয়, প্রাণী উদ্ভিদ সমস্ত জিনিস ব্যবহার করে যে সার তৈরি হয় সে সবই হলো জৈব সার। যে কোনো সার যা বায়োলজিক্যাল অরিজিন আছে যার, তাকেই আমরা জৈব সার বলছি। এই জৈব সারকে আমি দুভাগে ভাগ করতে পারছি, একটা হলো ম্যানিওর আর একটা হলো জীব সার। তাহলে বলতে গেলে কি, জীব সার মানে বায়ো ফার্টিলাইজার হলো এক ধরনের জৈব সার। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি বললাম না, জীব সার হলো এক ধরনের জৈব সার। এবারে এই যে ম্যানিওরটা কি না, ম্যানিওর হলো মূলত একদম সরাসরি পচা গলা জিনিসপত্রগুলোকে আমরা নানানভাবে ব্যবহার করছি। এবারে যেমন ধরো প্রাণীর খসে যাওয়া পাতা পচে টচে গেছে জিনিসপত্র, বা উদ্ভিদের বা প্রাণীদের ধরো দেহ অংশ বা মল, এইসব যেগুলো সব এক জায়গায় জমা হয়ে সেইগুলো থেকে আমরা যেগুলো তৈরি করতে পারি, সেই সারের মধ্যে প্রথমে আছে গোলাবাড়ি উঠানজাত সার মানে ফার্মিয়ার্ড ম্যানিওর। গোলাবাড়ি মানে ফার্মিয়ার্ডে পচনপ্রাপ্ত মল, গোলার পরিত্যক্ত পদার্থ, শুকনো পাতা, ডালপালা, এইগুলো থেকে আমরা কি করছি না সেলুলোজ, লিগনিন বা হিউমাস উৎপন্ন করতে পারছি, এবং সেইগুলো ব্যবহার করে আমি মাটির উর্বরতা বাড়াতে পারছি। এছাড়া মিশ্র সার বলতে কি না, কম্পোস্ট ম্যানিওর। পচা মিশ্র কথাটাতেই কিন্তু মনে রাখবে যে পচা শাকসবজির সাথে আমরা কি করছি, পশুদের পরিত্যক্ত খাবার এইগুলোর সাথে কিছুটা রাসায়নিক সারও অ্যাড করলাম। রাসায়নিক সার এখানে একটু মেশানো হলো, তাই এর নাম হয়েছে মিশ্র সার। এবং এই অবস্থায় যদি 4 থেকে 6 মাস আমরা রেখে দিই, অবশ্যই করে মাটির উর্বরতা এরা বৃদ্ধি করতে পারে। এছাড়া আরেক রকমের সার যেটাকে বলে গ্রিন ম্যানিওর বা সবুজ সার। এই সবুজ সারটা কি না, এটা হলো সাধারণত যে শিম্বগোত্রীয় উদ্ভিদ, তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো, এদের মটর গাছের অর্বুদে কি থাকে না, মটর গাছের মূলে যে অর্বুদ হয় তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম বা রোডোরাইজোবিয়াম এই ব্যাকটেরিয়াগুলো কি কাজ করে না, এই নাইট্রোজেন শোষণ করে শিম্বগোত্রীয় উদ্ভিদকে দেয়, ফলে গাছগুলোর নাইট্রোজেনের পরিমাণ বাড়ে এবং প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য হয়। তো এই গাছগুলো শুদ্ধ যদি অর্বুদ সব শুদ্ধ যদি লাঙল দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় ফলন হয়ে যাওয়ার পর, তাহলে কি হলো, ওই নাইট্রোজেন যুক্ত পদার্থগুলো মাটির সাথে মিশিয়ে দিলাম, তাই এভাবে আমি মাটির নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করতে পারবো। এবং এটা কি হলো না সবুজ, তাই সবুজ সার বলে এটাকে আমরা বলে থাকি। এরপরে দেখো জীব সার মানে বায়ো ফার্টিলাইজার, সেটা মূলত আমরা ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এইগুলো এককভাবে বা মিশ্রিতভাবে মাটির পুষ্টিগত যে মান সেটা বৃদ্ধি করাতে পারি, সেইটাকে বলা হচ্ছে জীব সার। জীব সারকে আমি 3 ভাগে ভাগ করেছি। দেখো, একটা হলো যেটা পুরোপুরি ব্যাকটেরিয়াজাত মানে ব্যাকটেরিয়াল, একটা দেখো নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া থেকে তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে ছত্রাক থেকে তৈরি।
তো এই যে ব্যাকটেরিয়াল যেটা, তার মধ্যে দেখো যে মুক্তজীবী যারা ফ্রি লিভিং, মাটির মধ্যে মুক্তজীবী থাকে, মানে পচা গলা জিনিসপত্র কিছু থাকে যা তার থেকে নিজেদের খাবার তৈরি করতে পারে। আর মানে এরা মুক্তজীবী, মানে মাটিতে থাকে, কোনো অন্য শরীরে থাকছে না, কিন্তু মৃত জিনিস খেয়ে থাকে, যেমন অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোমোনাস। এরা কিন্তু মৃতজীবী। এরা কি করে, বায়ুর থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে দিচ্ছে। এছাড়া দেখো রোডোস্পাইরিলাম, এরা কিন্তু মুক্তজীবী, আবার কি না স্বভোজী। এরা কিন্তু পচা গলা জিনিস খাচ্ছে না, এরা নিজেরা সালোক সংশ্লেষ করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু নাইট্রোজেন শোষণ করে মাটিতে দিচ্ছে, অতএব মাটির উর্বরতা বাড়াচ্ছে। এছাড়া ডিসালফোভিব্রিয়, এরা কি করে না অবায়ুজীবী সালফেট বিজারণকারী। তাহলে অবায়ুজীবী, এদের অক্সিজেন লাগছে না, মাটির অনেক গভীরেও থাকতে পারবে, এবং এরা সালফেট পদার্থটাকে মাটির মধ্যে মেশাতে সাহায্য করছে। এরপরে আমি যেটা যেতে পারি সেটা হলো মিথ্যজীবী বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যেমন সিম্বগোত্রী এক্ষুনি আমি তোমাদের বলে নিয়েছি, রাইজোবিয়াম, যেটা অর্বুদের মধ্যে থাকে, মানে গাছের মধ্যে থাকলো থেকে গাছের কাছে যেমন আশ্রয় খাদ্য পাচ্ছে, গাছকে নাইট্রোজেন দিচ্ছে। এছাড়া আর কি হতে পারে না, গাছের সহজে, মানে গাছের ভেতরে থাকে না, কিন্তু গাছের গায়ে সহচর্যে থাকে, যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড মিউচুয়ালিজম। কথাটা ইম্পর্টেন্ট। এই অ্যাসোসিয়েটেড মিউচুয়ালিজম কীভাবে তৈরি হয় না, রাইজোস্ফিয়ার গঠন করে ওরা, এবং সেখান থেকে ওরা নাইট্রোজেন বা বিভিন্ন পদার্থ উদ্ভিদগুলোকে যোগান দেয়। এছাড়া আরও একটা, যেমন ফসফেট ব্যাকটেরিয়া, মাটিতে যেমন সালফার তেমনি ফসফেট যে সারটা, সেটার যোগান দেয় কে না থায়োব্যাসিলাস স্পিসিস বা মাইক্রোব্যাকটেরিয়াল স্পিসিসের ব্যাকটেরিয়াগুলো। তারপরে আমি আসছি নীলাভ সবুজ শৈবালে। এই যে নীলাভ সবুজ শৈবাল মানে সায়ানো ব্যাকটেরিয়া যারা, এরা কি করে, যেমন এরা মুক্তজীবী হতে পারে, ফ্রি লিভিং, অ্যানাবেনা, নস্টক, অলসিরা। এরা তোমার বিভিন্নভাবে মাটির গায়ে, তাদের মধ্যে কিছু কিছু নাইট্রোজেন ফিক্সিং অংশ থাকে, সেখানে ওরা নাইট্রোজেন আবদ্ধ করছে। অবশ্যই করে নাইট্রোজেন ফিক্সেশনে তোমরা ক্লাস 10-এর চ্যাপ্টারে পড়েছো এদের সম্বন্ধে। তো এরা ফিক্স করছে, এবং যখন এরা মরে যাচ্ছে তখন এইগুলো কিন্তু তোমার মাটির মধ্যে রয়ে যাচ্ছে, নাইট্রোজেনটা ব্যবহারযোগ্য মাটির সার হিসেবে পরিণত হচ্ছে। এছাড়া দেখো অ্যাজোলার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা কথা বলি, যেমন ধরো ধান খেতে তো জল টইটুম্বুর থাকে, তো এই জলের মধ্যে এক রকমের ফার্ন হয় যার নাম হলো অ্যাজোলা পিন্নাটা। এটা একটা ফার্ন, অ্যাজোলা পিন্নাটা, এটা কিন্তু জলের মধ্যে ভাসতে থাকে, কিন্তু ধানের কোনো ক্ষতি করে না এই ফার্নগুলো। এই অ্যাজোলা পিন্নাটার গায়ে আবার পাতা ফাতাতে কি হয় না অ্যানাবেনা অ্যাজোলি। অ্যানাবেনা অ্যাজোলে দেখো, অ্যানাবেনা মুক্তজীবী নামে যে ফার্ন, তার গায়ে অ্যানাবেনা লেগে থাকে। এরা দুজন মিলে থাকলে, এরা দুজন একসাথে প্রচুর করে, এবং সেইটা যখন মাঠ শুকিয়ে যায়, জল চলে যায়, তখন এই অ্যাজোলাগুলো যখন মরে যায়, তখন কি হয়, এইগুলো থেকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন মাটিতে মিশতে পারে। তাহলে এরা খুব উপকারী একটা সার হিসেবে ব্যবহার হয়। এছাড়া ছত্রাক থেকে কিভাবে হতে পারে, যেমন ধরো গাছের শিকড়ের গায়ে এরা লেগে থাকে, অনেক সময় গায়ে লেগে থাকে, অনেক সময় ভেতরেও ঢুকে যেতে পারে, মানে এরা মাইকোরাইজা তৈরি করে। এই মাইকোরাইজা আবার দু রকম হতে পারে, একটা হলো একটোমাইকোরাইজা আর একটা হলো এন্ডোমাইকোরাইজা। আচ্ছা আমার কাছে আচ্ছা ঠিক আছে, এই আমি আর একটু সময় পাবো, তারপরে বলে দিচ্ছি। এরপরে নারায়ণ চন্দ্র দেবনাথ বাবু, উনি বাংলা ক্লাস নেবেন 12টা থেকে। তো তোমরা তৈরি থাকো বাংলার ক্লাসটার জন্য, জানি তোমরা খুবই উপকৃত হবে, ঠিক আছে। আমার আর একটুই বাকি আছে, আমি শেষ করে নিচ্ছি। দেখো একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা, এই দু রকমের মাইকোরাইজা হয়। একটা জিনিস খুব ইজি মনে রাখা যায়, এন্ডো মানে আন্দার, আর একটো মানে বাহার, একটো এক্সিট। তাহলে বাইরে, গাছের বাইরে যদি মাইক্রোরাইজা গঠন হয় তাকে বলছে একটোমাইকোরাইজা, আর যে মাইক্রোরাইজা ভেতরে প্রবেশ করে যাচ্ছে তাদের বলা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। যেমন একটোমাইকোরাইজার মধ্যে দেখো শিকড়ের ওপরে কি করে না ঢেকে ফেলে, এবং সেখানে একটা ম্যান্টেল, ইম্পর্টেন্ট ম্যান্টেল গঠন করে, এবং
এই যে শিকড়ের উপরে ছড়িয়ে গেল, একটা ম্যান্টেল গঠন করলো, শোষণ তল, মানে খাদ্যবস্তু মাটি থেকে পুষ্টিগত পদার্থগুলোকে শোষণ করার তলটা বাড়িয়ে দিল। শোষণ তল বাড়িয়ে দিয়ে তোমার উপকার করে। যেমন পাইনাস বা ইউক্যালিপটাস গাছে আমরা গ্লোমাস বা অ্যাসপারজিল্লাস ছত্রাক, পাইনাস বা ইউক্যালিপটাস গাছে গ্লোমাস, অ্যাসপারজিল্লাস ইত্যাদি ছত্রাকের এই মাইক্রোরাইজার গঠন দেখতে পাবো। এছাড়া একটু এন্ডোমাইক্রোরাইজা কি না, তোমাদের বলেছি যে মূলের ভেতরে ঢুকে যাচ্ছে, এবং কেমনভাবে মাইক্রোরাইজাগুলো ছড়িয়ে যায়, অনেকটা অন্তঃকোষীয় জায়গাগুলোর মাঝখান দিয়ে ঢুকে যায়, আবার কখনো কখনো কোষের ভেতরেও ঢুকে যেতে পারে। তাহলে কি হয় না, কিছুটা মাটিতে থাকে আর কিছুটা শিকড়ের কর্টেক্স প্রবেশ করে ও অন্তঃকোষীয় অঞ্চলে বাড়ে, কখনো কখনো কোষেও ঢুকে যায়, এবং যখন ঢুকে যায় তখন ওরা ভ্যাম, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভ্যামের পুরো কথাটা কি বা ভ্যাম কাকে বলে। তাহলে ভেসিকিউলার আরবাসকিউলার মাইক্রোরাইজা এটা তৈরি হয়। এবং এই ধরনের এন্ডোমাইক্রোরাইজা কোন ধরনের ছত্রাক করে না, একটা হলো যে বোলেটাস আর একটা হলো ফ্যালাস জাতীয় ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখি এরা এন্ডোমাইক্রোরাইজা করতে সক্ষম। তো মোটামুটি আমি চ্যাপ্টার 11 গোটাটাই তোমাদের বললাম, আশা করি তোমরা বুঝেছো। এটা রেকর্ডিংটা তোমরা বারবার শোনো, আমি প্রত্যেকটা ব্যাকটেরিয়ার নাম, ছত্রাকের নাম, ভাইরাস যেমন তোমাদের একটা বলবো বলেছিলাম মিক্সোম্যাস্টিস, মানে র্যাবিট, যদি র্যাবিট র্যাবিট মেরে ফেলবো, এক এক সময় এত র্যাবিটের সংখ্যা বেড়ে যায়, তখন ওদের একটা ভাইরাস ঘটিত রোগ আছে, সেই ভাইরাসটা ছেড়ে দেওয়া হয়, দিলে ওগুলো মরে যায়। তো এই ধরনের অনেক রকমের আরও আছে মাইক্রোবস, কিন্তু মূলত যে মাইক্রোবসগুলো বা যে পদ্ধতিগুলোর কথা তোমাদের বিশেষ করে জানতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এটা বই যতদিন না পাচ্ছ অবশ্যই করে এগুলো বারবার পড়ো, আর যদি পারো এখান থেকে ছবি করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, তোমরা বিশ্ব বাংলা সংবাদের দপ্তরেও লিখে জানাতে পারো, ফোন করে জানাতে পারো, আমার কাছে প্রশ্ন হলে আমি উত্তর দিয়ে দেবো। ভালো লেগেছে আশা করি। নমস্কার।